মহাষ্টমী তো আজকে পুজো দিয়েই দিনটা শুরু করব। তো ঘরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাব অঞ্জলি দিতে। আজকে ছিল অষ্টমী, তো ব্লগটা দিতে যদিও একটু দেরি হয়ে গেল। তোমরা যারা আমার সপ্তমীর ব্লগটা দেখেছিলে যে আমরা অনেক রাতেই দেরি করে ফিরেছিলাম ঠাকুর দেখে, তাই অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই একটু ঘরের পুজো দিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম। আর এবার জানো তো একটা নতুন জিনিস ঘটেছে আমার সাথে। ঠাকুর পুজো তো অনেক দেখেছি, দুর্গা পুজো, কিন্তু আমি কোনোদিন সন্ধি পুজো ইনভলভ হতে পারিনি বা কোনোদিন দেখিও নি। তো এবার আমার সাথে সেটাই ঘটেছে যে এবার প্রথম আমি সন্ধি পুজো করলাম। তো সকালের অঞ্জলিটা যেহেতু দিতে পারিনি, তাই ভাবলাম যে এবার সন্ধি পুজোটা খুব ভালো টাইমে পড়েছে। আর অন্যান্যবার যেহেতু বাড়িতে থাকা হয় না, তাই এগুলোতে পার্টিসিপেটও করা হয় না সেভাবে। সুন্দর করে পুজো হচ্ছিল, অনেক দিন পর এরকম বসে খুব পুজো উপভোগ করলাম। আর তোমাদের তো বললামই যে এবার আমি সন্ধি পুজোর অঞ্জলি দিতে চলেছি, সেই জন্য এটাও একটা স্পেশাল ব্যাপার। অষ্টমী একটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে শাড়ি পরবো, এইভাবে সাজবো গুজবো। এখন আর বিশেষভাবে কিছুই করা হয় না, কারণ বাড়িতে বেশিরভাগ টাইম থাকাই হয় না, ঘুরতে চলে যাওয়া হয়। আমি তো সন্ধি পুজোর বিশেষ কিছু জানতাম না, আর আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো আমার বরমশাই ফোন করে বলে দিল অবশ্যই কিন্তু সন্ধি পুজোর প্রদীপ ধরাবে, খুব ভালো জিনিস। তো সেটাই কিন্তু করছিলাম। দেখো পাড়ায় অনেকজনের সাথে অনেক দিন পর দেখা হলো, যে দাদাদের সাথে খেলতে খেলতে আমি বড় হয়েছি, সেই দাদাদের সাথেও অনেক দিন পর দেখা হলো, বেশ ভালোই লাগছে। এখন যদিও পুজোগুলো অনেকটা ভাগ হয়ে গেছে, আগে কিন্তু পুরো গ্রাম মিলে এক জায়গায় পুজো হতো, আর প্রচুর কম্পিটিশান হতো, প্রচুর খেলাধুলো হতো, খুব আনন্দ হতো, হই হুল্লোড় করে পুজোটা সেলিব্রেট করা হতো। এখন আর সেরকম হয় না। এবার সন্ধি পুজোটা আমার সাথে সাথে আমার মা কাকিও করেছিল, তাই সবাই মিলে কিন্তু আমরা প্রদীপ প্রজ্বলন করে নিলাম। দেখো কত পদ্ম ফুল এনেছিল পুজো করার জন্য। পুরোহিত মশাই এক এক করে মন্ত্র বলে বলে পদ্ম ফুলগুলো দিচ্ছিল, দেখতে যে কি সুন্দর লাগছিল। আমার তো সন্ধি পুজোটা দেখে ভীষণ ভালো লাগলো, আমি তো প্রথম দেখলাম, তাই আমার কাছে ভীষণই স্পেশাল। যারা তো অনেকবার দেখো তাদের কাছে তো এটা চেনা বিষয়, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিল। দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছিল কি সুন্দর করে, আর যখন সব প্রদীপগুলো জ্বেলে গেছিল না, এত সুন্দর দেখতে লাগছিল। ছোটোবেলা থেকে কিন্তু এই পুজোটা দেখেই আমরা বড় হয়েছি, তাই এই পুজোর প্রতি একটা আলাদাই মায়া জড়িয়ে আছে। আর জানো তো সব ছোটোবেলা থেকে দেখতাম যে আমার বাবা কাকা সবাই মিলে এই পুজোটায় খুব আনন্দ করত। পুজোর সাথে যদি রান্না বান্না না থাকে বাড়িতে, তাহলে মায়েদের খুবই সুবিধা হয়। তো দুপুরবেলায় কিন্তু আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই ক্লাব থেকেই করা হয়েছিল। সপ্তমীর দিন ছিল আলু বিরিয়ানি আর আলুর দম, আর অষ্টমীর দিন যেহেতু অনেকে নিরামিষ খায়, তার জন্য কিন্তু লুচি, ছোলার ডাল, বোঁদে এগুলোর আয়োজন করেছিল। আর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার একটা মজাই আলাদা। বাইরে তো প্রচুরই খায়, আর এদিকে দেখো অনেক দিন পর বাবা মা আমি সবাই একসাথে কিন্তু ভোজ খেতে বসলাম। গত কয়েক বছর ধরে কিন্তু সিনিয়ররাই পুজোটা থেকে বিরত থাকতো, কিন্তু আবার যেহেতু সিনিয়ররা ফিরে এসছে, তাই কিন্তু সবাই একটু মনোবলও ফিরে পেয়েছে। আর পুজোটাও কিন্তু ঠিক আগের মতো করেই হচ্ছে। তো পুজো শেষে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বাড়ির দিকে ফিরে এসেছিলাম। ছিল অষ্টমীর দিন সন্ধ্যাবেলা। তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, আমার পুজোতেই শাড়িটা নেওয়া। আর জানো তো আমার বরমশাই বলে তুমি এত কিছু কেন, কোনোটাই আর পরা হয় না। সত্যি কথা বলতে এখন জিনিসপত্র যে এটা ওটা পরবো এখন ইচ্ছেই করে না। তো যাই হোক, ওনার কথা মতো একটা শাড়ি অন্তত পুজোতে পরলাম। আমরা চারজন মিলে আজকে বেরিয়েছিলাম, আমি, ভাই, আমার বরমশাই আর আমাদের এক বন্ধু মান্না। তো সবসময় তো সবাইকে পাওয়া যায় না, সেই কারণে কিন্তু যাকে যাকে পাওয়া যায় আমরা কিন্তু গ্যাদার্ড করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ি। প্রথমেই যেখানে গেছিলাম সবাই বললাম চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু একটু রাত করেই বেরোনো হয়েছিল। তো কাছাকাছি কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তো বললাম চলো সবাই হোটেল পিএমইনে যাওয়া যাক। তো সেখানে গিয়ে কিন্তু আগে খাওয়া দাওয়া করে নিলাম। পুজোর সময় তো সব জায়গাগুলো খুব সুন্দর করে সাজায়, তার মধ্যে পিএমইন হোটেলটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছিল। এখানে বন্ধু বান্ধব মিলে অনেক যাওয়া হতো খাওয়া দাওয়া করতে, এখন আর বিশেষ যাওয়া হয় না। তাই আমরা একটা
মানে মাছ ভাজা ফ্রাই আর কি নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম যে পোলাও, মাংস। তো পুরোটা খেয়ে কমপ্লিট করতে পারিনি, এত মিষ্টি ছিল পোলাওটা। সত্যি কথা বলতে মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না, কিন্তু ভুলবশত অর্ডার করে ফেলেছিলাম। ওই কোনো মতে খাওয়া দাওয়া করে আর কি তারপর আসলাম চাকদার দিকে। দুর্গা পুজো মানেই কিন্তু আমরা ছাত্রমিলনী মাঠ ছাড়া ভাবতেই পারি না, তাই একবার হলেও কিন্তু ছাত্রমিলনী মাঠে আমাদের যাওয়াই যায়। তাই যেহেতু সারা পুজোতে একবারও যাওয়া হয়নি, তাই সবাই মিলে ডিসাইড করলাম চলো ছাত্রমিলনী মাঠেই যাওয়া যাক, ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আবার যে যার গন্তব্যস্থলে ব্যাক করব। তো সেই যেমন কথা তেমনই কাজ। তো যাওয়ার পথে কিছু কিছু ঠাকুরও আমরা দেখে নিলাম, দুই একটা। তারপরে গিয়ে দেখি মাঠে তো প্রচণ্ড ভিড়। তোমরা তো জানোই যে এটা একটা ছোটোখাটো ম্যাডাক স্কোয়ার বললে কোনো ভুল হবে না। আমাদের ছাত্রমিলনী মাঠটা আমাদের দুর্গাপুজোর কি যারা চাকদাবাসী তারা তো অবশ্যই জানো, বাইরের লোকও হয়তো অনেকে জানবে। এ তো দুর্গাপুজো মানেই মানে কখন ভাবতাম যে সেজে গুজে গিয়ে একটা সিট দখল করে ছাত্রমিলনীতে বসবো, পুরো পুজোটাই কেটে যাবে, মানে পুরো সারা সন্ধ্যা। আর এখানে তো সবার সাথেই মোটামুটি দেখা হয়ে যায়। কিন্তু দেখো পুজোটা যখন আমাদের কাছে ভালো হলেও কিছু কিছু মানুষের কাছে কিন্তু সত্যিই খুব কষ্টের সময়। এই সময় তারা চেষ্টা করে যে কতটা তাদের নিজেদেরকে দাঁড় করানো যায়। তাই এই সব ছোটো ছোটো ব্যবসায়ীদের তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো। তো আমরাও কিন্তু দু চারটে জিনিস এদের থেকে নিয়েছিলাম, সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এবার আমাদের ছাত্রমিলনী মাঠের প্যান্ডেল, আর চারিদিকে তো এরকম মানুষজন তোমরা দেখতেই পাবে একটু চোখ ফেরালে। তাই অবশ্যই মানে অনুরোধ রাখবো যে এদের সাথে তোমরা কেনাকাটি। একটু বহরমপুরে আমার এক বন্ধুর, মানে বন্ধু বলতে আমার ঘরের বন্ধুর বাড়িতে আজকে দিনটা থাকবো, ওখানে আনন্দ করবো, কালকে আবার ফিরে আসবো। অষ্টমীর রাতে বাড়ি ফিরে এসার কোনো কিছু ব্লগ করা হয়নি, তো দেখতেই তো পেলে যেটা নবমীর সকাল থেকে শুরু করলাম ব্লগটা। তো আমি ভাই আমার বর মিলে যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছি বহরমপুরের পথে। সবাই মিলে যাচ্ছি, মানে সবাই বলতে আমি, ভাই আর আমার বর মিলে যাচ্ছি। ড্রাইভার মানুষ বলছে ড্রাইভার। তো চলো যাই, ভালোই লাগবে একটা দিন একটু আউটসাইড অফ আমাদের টাউন একটু ঘুরে আসবো। ভাইয়েরও তো সবসময় ছুটি থাকে না, তাই বললাম চল আমাদের সাথে বেরিয়ে আসবি একদিনের জন্য, তাই ওকেও নিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে কিন্তু আমাদের ডিসিশানটা হঠাৎই চেঞ্জ হয়ে যায়, তোমরা একটু বাদেই দেখতে পাবে। মানে আমাদের মতো এরকম ঘোড়া পাগল মানুষ হলে এরকম ডিসিশন চটজলদি হয়ে যায়। তো দুর্গাপুজোর সময় ছিল, পথে যেতে যেতে এরকম প্রচুর কাশবন ছিল, সবাই দাঁড়িয়ে যে কত ছবি তুলছিল। আমিও কিন্তু পুজোর সময় গিয়ে এরকম অনেক ছবি তুলেছি, বেশ ভালো লাগে এই সময়টা। আর দেখো চারিদিকে কাশ বনগুলো দেখতে কি ভালো লাগছিল। ও আর যেটা বলছিলাম, তো হঠাৎ তো আমরা যাচ্ছিলাম বহরমপুরে, তোমাদের তো বললামই, কিন্তু হঠাৎ যেতে যেতে না মনে হলো না এখন আর বহরমপুর যাব না, ছোটোখাটো কোথাও একটা ঘুরতে যাব। তো সেরকমই প্ল্যান হলো। কৃষ্ণনগরের ব্রিজের নিচ, এই যে কৃষ্ণনগরের ভিতরে নিচে জল কোথা থেকে আসছে? সব উপরের জল, উপরের জল নিচে ঢুকে কি অবস্থা হয়েছে। আমরা বহরমপুরে যে বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, ওর বাড়ি বহরমপুরে একটু গ্রামের দিকে। তো দুর্গাপুজোতে ওরা ওখানেই গেছিলো, কিন্তু ওরা কর্মসূত্রে একটু শহরের দিকে থাকে। তো আমরা ওই শহরের ফ্ল্যাটেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তো ডিসিশন চেঞ্জ করে নিই, তাই সেই কারণে ওদেরকে কিন্তু বারণ করে দিলাম। ওরা কিছুক্ষণ হলেই আর একটু হলে বেরিয়ে পড়তো, কিন্তু আমরা তার আগেই ফোন করে দেওয়াতে অসুবিধা হয়ে গেছে। আমি যাচ্ছিলাম বহরমপুর, কিন্তু চেঞ্জ করে তারপরে সবাই মিলে ডিসিশন নিলাম যে মাইথন যাওয়া হবে, তো সেখানেই যাওয়া হচ্ছে এখন। তো তার মাঝে যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়ালাম চা খাবো বলে। হঠাৎ যেহেতু ডিসিশন, তাই তো একটু ট্রাভেল করতেই হবে। তো বেথুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। আমিও না বাইরে বেরো যদিও লিকার চা খেতে পছন্দ করি না, কিন্তু সত্যি বলছি এখানকার চাটা অসাধারণ ছিল। আর একটা আমাদের ভুল ডিসিশন, যেহেতু আমরা বেথুয়া ডোরে যাওয়ার পর যেহেতু ডিসিশনটা নিয়েছিলাম প্যাসেঞ্জার দাম আমাদের চাকদা হয়ে মানে ওই কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে গেলে মোটামুটি 4 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা অনেকটা ঘুরে ফেলেছিলাম, মানে বেতুয়া ডোরে গেছিলাম, তো সেখান থেকে দেবগ্রাম হয়ে তারপরে ঘাট পার হয়ে যেতে হতো, সেই কারণে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছিল। তো সেরকম কোনো বিশেষ চাপ ছিল না, সেই কারণে আমরা যেতে যেতে হোটেলে কথা বলে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা দিয়ে কিন্তু কখনোই আমরা যেতাম না, দেবগ্রামের ভেতর দিয়ে, যেহেতু ভুল করেই আমরা চলে গেছিলাম। তার জন্য যেরকম সময় নষ্ট হয়েছে সেরকম একটা ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে। মেয়ের পর গ্রাম শুধু মাঠ, বাড়িঘর খুবই কম। তো তোমরা এই রাস্তাটায় কে কে গেছো জানি অবশ্যই কমেন্টে। গঙ্গার
পাশে চলে এসেছি, জানি না আমরা কি করব। এখান থেকে ফেরিঘাটে করে যেতে হবে না কি করতে হবে কিছুই বুঝে উঠতে পারছি না। একটা গঙ্গার রাস্তায় চলে এসেছি। প্রথমে যদিও আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে ফেরিঘাট করে কি করে পার হয়ে যাব, কিন্তু পরে ওখানে গিয়ে বুঝলাম যে না, পারাপারের জায়গা যেতে আছে। গিয়ে এখন ফেরিঘাট পার করতে হবে। তো ওয়েদারটা দেখো কত সুন্দর, গাড়ি নিয়ে ফেরিঘাটেই প্রথমবার আমাদের এক্সপিরিয়েন্স হতে চলেছে। হ্যাঁ না, ফেরিঘাটে আসলাম, এসে এখান থেকে গাড়ি নিয়ে পারাপার হতে হবে। নতুন এক্সপিরিয়েন্স যে ফেরিঘাট পার করব গাড়ি নিয়ে। আর এখানে একটা সুন্দর কাশবন ছিল, আমি এটা দেখালাম একটু আগে, ভীষণই সুন্দর। এখন আমাদের লাইন কতক্ষণে আসে দেখা যাক। সবাই লোকজন আসলো, নামছে। দেখো বন্ধুরা, একটা গাড়িকে নিয়ে আসছে, এই যে 4 চাকা গাড়ি। আমাদের গাড়িটাও এরকম ভাবেই মানে উঠে যাবে আর কি, ওপারে যাবে, দেখতেই পাচ্ছ যে গাড়িটা আসছে পারাপার হয়ে। একে হয়তো বিষয়টার সাথে অনেকটাই ওয়াকিবহল, কিন্তু আজ যে জিনিসটা তোমার সাথে প্রথম করবো সেটা তোমার কাছে অবশ্যই স্পেশাল হয়। প্রথম গাড়ি নিয়ে ফেরিঘাট পার করবো, এটাও আমার কাছে কিন্তু খুবই স্পেশাল ছিল। আর আজকে ব্লগটা এই অবধিই থাক, পরে চলে আসছি পরের পার্ট নিয়ে, যে আমরা ওখানে গিয়ে কী করলাম আর আমাদের জার্নিটাও কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বা